নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নজিরবিহীন সন্ত্রাস আর আক্রমণের মুখে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষ করে সনাতনীরা, একটি ছবি এসেছে, অনেক টিভি চ্যানেলও দেখাচ্ছে, কিন্তু সেই ছবি যে কি বিভৎস, সেই ছবি আমি আপনাদের দেখাতে পারবো না, সহ্য করা যায় না। বাংলাদেশের দিনাজপুর জেলায় একটি শিশু এবং তার মাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারণ কি জানেন? 3 দিন আগে সেখানে মৌলবাদীরা ওই পরিবারকে বলেছিল যে ধর্মান্তকরণ করতে, পরিবার রাজি হয়নি। তার পরিণতি হচ্ছে মা ও শিশুকে মেরে ঝুলিয়ে দিয়েছে। অর্থাৎ মৌলবাদের হিংস্রতা প্রতি পরতে পরতে প্রকাশ পাচ্ছে বাংলাদেশে। আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, আরবি ভাষায় একজন সন্ত্রাসের বাণী শোনাচ্ছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে দুজন বন্দুকধারী মুখোশ পরা লোক কোনো একটা মাদ্রাসায়। আসলে বাংলাদেশে তো এখন মডেল মসজিদ আর মাদ্রাসার ছড়াছড়ি, তৌহিদি জনতার লাফালাফি। অর্থাৎ বাংলাদেশে একটা জঙ্গি সরকার এবং বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র অচিরেই ঘোষণা করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যারা বাংলাদেশের মাটিতে বসে শান্তির কথা, গণতন্ত্রের কথা, ধর্মনিরপেক্ষতার বাণী শোনাচ্ছেন, তাদেরকে বলি যে আপনারা যতক্ষণ পর্যন্ত না হিন্দু নিধন যজ্ঞকে দর্থহীন ভাষায় নিন্দা করবেন, প্রতিবাদে পথে নামবেন, মৌলবাদীদের শাস্তি চাইবেন, ততদিন পর্যন্ত আপনাদের কথাকে আমরা বিশ্বাস করব না। আপনারা নীরব থেকে এই মৌলবাদীদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন। 20শে ডিসেম্বর বড়দিনের আগে অনেকগুলো সিনেমা রিলিজ হয়, পশ্চিমবঙ্গে হয়, ভারতে হয়। আর সিনেমা রিলিজ হচ্ছে, তার নাম চালচিত্র। সেখানে একজন বাংলাদেশের অভিনেতা আছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি কালচারাল এক্সচেঞ্জের পক্ষে, সাংস্কৃতিক আদান প্রদানও চাই। আমি যেমন অদিতি মহসিনের গানের অত্যন্ত একজন গুণমুগ্ধ, একই সঙ্গে রেজওয়ানা বন্যা চৌধুরী বলুন, শামা রহমান বলুন, সবার গান আমি শুনি, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন পরিস্থিতি কি সাংস্কৃতিক আদান প্রদানের মতো আছে, যেখানে হিন্দু নিধন যজ্ঞ সম্পাদিত হচ্ছে, এথনিক ক্লিনজিং এর পথে হাঁটতে চাইছে বাংলাদেশের জঙ্গি জিহাদি সরকার, সেখানে একজন বাংলাদেশের অভিনেতার অভিনীত ছবি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মুক্তি পাওয়ার কি খুব দরকার ছিল? আমি প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রাখলাম। একটাই প্রশ্ন, এই মুহূর্তে কি খুব দরকার ছিল ওই সিনেমাটার মুক্তি পাওয়া? কিছুদিন বাদে হতো, আমরা দেখতাম পরিস্থিতি কি হয়। আগুন জ্বলছে বাংলাদেশের হিন্দুদের ঘরে, তখন শিল্পকলা, সিনেমা, সাংস্কৃতিক আদান প্রদান, এইসব কথাগুলো দিয়ে না চিড়ে ভিজবে না। আমাদের সদর্থক ভূমিকা নিতে হবে, বাংলাদেশে সনাতনীদের পাশে দাঁড়াতে হবে, যেভাবেই হোক প্রতিবাদ করতে হবে। অনেকে করছেন, এই প্রেক্ষিতে আমার মনে হলো আপনাদের মতামত জানাটা খুব দরকার। আমি আবার বলছি, আমি কিন্তু সাংস্কৃতিক আদান প্রদানের বিরুদ্ধে নই, পিপল টু পিপল কন্ট্যাক্ট চালু রাখার পক্ষে আমি, কিন্তু পরিস্থিতি এখন একেবারেই ঠিক নয়। যেভাবে আক্রান্ত হচ্ছেন ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশে, যেভাবে চিন্ময় প্রভু বিনা বিচারে জেলে বন্দী আছেন, এখন আমার মনে হয় যে সাংস্কৃতিক আদান প্রদানের প্রেক্ষিতে এটা নয়। পরে হবে, অসুবিধা কি? পরে হবে। দেখুন, বাংলাদেশ 2025 সালে $100 বিলিয়ন গার্মেন্ট রপ্তানি করে পাওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেছিল। এখন মোটামুটি তারা কিছুদিন আগে পর্যন্ত, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন,
80 বিলিয়ন মার্কিন ডলার তারা রপ্তানি থেকে আয় করত। 40 লক্ষের কাছাকাছি শ্রমিক ওখানে কাজ করেন, তাদের বেশিরভাগই হচ্ছেন মহিলা। এবং বাংলাদেশ রপ্তানি করে যে টাকাটা পায় বিদেশ থেকে, তার 80% আসে কিন্তু গার্মেন্ট এক্সপোর্ট করে। এখন দেখুন কি অবস্থা। ওদের একটা বড় কোম্পানি আছে, ওটাকে বেক্সিমো বলে, আমি নামটা আপনাদের বলছি, বেক্সিমকো, BEXIMCO, বেক্সিমকো। ওটা একটা বড় কনগ্লোমারেট। ওদের রিয়েল এস্টেট আছে, গার্মেন্ট আছে, মিডিয়া আছে, আরো আরো অনেক কিছু আছে, তারপরে আইটি আছে, অনেক কিছু, বড় বড় কনগ্লোমারেট। তাদের ব্যবসা ঢুকছে, তাদের 170টার উপর কোম্পানি আছে এই মাদার কোম্পানির আন্ডারে, সব সাবসিডিয়ারি। তার মধ্যে অনেকগুলোকে বন্ধ করে দিতে হবে। 26,000 কোটি টাকার দেনা, তার মধ্যে অনেক দেনাই আর শোধ করা যাবে না, নন পারফর্মিং অ্যাসেট। একটা বড় কনগ্লোমারেট, প্রচুর এক্সপোর্ট করে, ইউরোপীয় ইউনিয়নে করে, আমেরিকায় করে। জঙ্গি ইউনিস সরকার কি করেছে জানেন? ভারতের সঙ্গে সম্পর্কটাকে এমন তিক্ততায় নিয়ে গিয়েছে যে ভারত থেকে এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির কাঁচা মাল পাচ্ছে না, সুতো পাচ্ছে না, ডাই পাচ্ছে না, অন্যান্য জিনিস। অন্য জায়গা থেকে আমদানি করতে গেলে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, তা প্রোডাকশন কস্ট বেড়ে গেলে প্রফিটেবিলিটি হচ্ছে না, আর সময় মতো ডেলিভারি করতে পারছে না। দেখুন হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতা, এই সমস্ত জায়গার বন্দর ব্যবহার করে বাংলাদেশ গার্মেন্ট এক্সপোর্ট করত, সেগুলো এখন করা যাচ্ছে না। পায়ে পা লাগিয়ে ভারতের সঙ্গে জঙ্গি ইউনুস সরকার ঝগড়া করছে, তার তো ফল পেতেই হবে, কিন্তু বিপুল কর্মহানি হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং এই যে রাজপথে ক্ষোভ আছড়ে পড়বে গার্মেন্ট ওয়ার্কার্সদের, বেতন না পেয়ে, ভাতা না পেয়ে। অনেক কোম্পানি বলছে আমরা আমাদের অর্থের সংস্থান নেই, ব্যবসা চালাতে গেলে যে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার সেই ওয়ার্কিং ক্যাপিটাল পাচ্ছি না। তার উপর হচ্ছে তোলাবাজি। যারা ইনভেস্ট করেন শিল্পপতিরা, তারা সবসময় স্টেবিলিটি চান সব দেশেই, তারপরে তারা ইনভেস্ট করেন, দেখে নেন যে তাদের বিনিয়োগ কতটা সুরক্ষিত থাকবে। তো বাংলাদেশে সেই পরিস্থিতি নেই, বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন না, হাত গুটিয়ে নিয়েছেন, অনেকে বাইরে চলে গেছেন, আর যারা আছেন তারা ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে কাজ করতে পারছেন না। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। দেখুন শেখ হাসিনার আমলেও র্যাম্প্যান্ট করাপশন হয়েছে, ক্রোনি ক্যাপিটালিজম মাথাচাড়া দিয়েছে। প্রচুর টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে এই ক্রোনি ক্যাপিটালিস্ট, ব্যুরোক্র্যাট এবং পলিটিশিয়ান, এই যে নেক্সাস, এই নেক্সাসের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ভিতর থেকে ফোঁপড়া হয়ে গেছে। এবং তার অভিঘাত এখন পড়ছে। এটা একটা অভিযোগ অন্তর্বর্তী সরকারের, কতটা কি সেটা এই মুহূর্তে বলা যায় না। তারা নাকি পুরো বিষয়টা দেশবাসীর কাছে জানাবেন। ঠিক আছে, ওদের সর্বনাশ তো আমাদের পৌষ মাস, আমাদের নয়ডা, লুধিয়ানা, কোয়েম্বাটুরের আশেপাশে অঞ্চলে যারা গার্মেন্ট ম্যানুফ্যাকচারার, তাদের বরাত খুলে গেছে, বেশি বরাত পাচ্ছেন, ওভারটাইম দিতে হচ্ছে। একটা কোম্পানি তো বলেইছে যে আমরা 200 কোটি টাকা এক্সট্রা মুনাফা করেছি, আবার সেটাকে তারা ইনভেস্ট করছে। যারা টারা, রিলায়েন্স ফ্যাশন, এইসব যেগুলো আছে, JSW ফ্যাশন, তারা সব বাংলাদেশ থেকে পাত্তারি কোটাচ্ছে। দেখুন বাংলাদেশে গার্মেন্ট এক্সপোর্ট করে বিদেশি মুদ্রা অর্জন করে, সব জানি আমরা, কিন্তু ওখানকার বিভিন্ন কোম্পানির কি পজিশনে হচ্ছে ভারতীয়রা। এখন ভারতীয়দের উপর যেরকম আঘাত আসছে, যেভাবে ভারত বিদ্বেষ মাথা চাড়া দিচ্ছে, যেভাবে আসিফ নজরুলের মতো জঙ্গিদের ধর্মপিতা একটা কাল্পনিক তথ্য দিয়েছেন 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে। এরা সব স্কিলড, এরা টপ র্যাঙ্কিং অফিসিয়ালস এই সমস্ত কোম্পানির। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা ছেড়ে চলে আসছেন। অতএব বাংলাদেশ যেখান থেকে মেনলি ফরেন কারেন্সি আর্ন করত,
সেই এক্সপোর্টটা এখন ধুঁকছে, টাইমলি ডেলিভারি করতে পারছে না। তাহলে ইউরোপ, আমেরিকা, তাদের তো দরকার, তারা ভারতকে অর্ডার দিচ্ছে, এবং এরকম চলতে থাকলে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত রাজস্ব আসবে ভারতের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে। আমাদের খুব ভালো, কোনো অসুবিধা নেই। জঙ্গি ইউনিট সরকারকে সবক শেখাতে হবে, ভাতে মারতে হবে। এখন না কোনো রকম আলগা পিরিত দেখানোর সময় নয়। ওরা আমাদের ভাষায় কথা বলে, ওরা রবীন্দ্রনাথ বলে, ওরা নজরুল বলে, এগুলো অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ। আমাদের সবার আগে মনে রাখতে হবে ওখানে সনাতনীরা আক্রান্ত হচ্ছেন, মাতৃশক্তি লাঞ্ছিতা হচ্ছেন, জোর করে ধর্মান্তরকরণ করা হচ্ছে, রাজি না হওয়ায় মা, ছেলেকে, শিশুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। মর্মান্তিক বলুন তো। বিনা বিচারে চিন্ময় প্রভু জেল খাটছেন। ২৫০০-এর উপর সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, ধর্মীয় স্থানকে অপবিত্র করা হয়েছে, মাত্র ৮০ জনকে গ্রেপ্তার করেছে, তাও স্টেট অফ ডিনায়াল ইউনুসের। যখন বিদেশ সচিব চাপ দিলেন, ভারত চাপ দিল, তখন চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো লোক দেখানো কিছু করছে। আবার আর একটা জঙ্গি হিজবুত তাহরিরের সদস্য মাহফুজ, সে বলছে ভারতকে কেটে নিয়ে বৃহত্তর বাংলাদেশ করতে হবে, মথ ইটেন বাংলাদেশ। এখানে নাকি মুক্তি হয়নি, মুক্তি পেতে গেলে নতুন বন্দোবস্ত, নতুন ভূগোল। তাহলে পশ্চিমবঙ্গের অনেকটা অংশ উত্তর পূর্ব নিয়ে নতুন বাংলা তৈরি হবে, এটা যারা বলছেন, এবং অন্তর্বর্তী সরকার সেই উপদেশটাকে তাড়িয়ে দেয়নি। এগুলো হচ্ছে ইউনুসের মনের কথা। সুদি এই বৃদ্ধ ধান্দাবাজ গতবীর্য নিজের মুখে বলতে পারছে না, তাই মাহফুজকে দিয়ে বলছে, কারণ ও তো মাস্টার মাইন্ড। দেখুন, ইউনুসও মাস্টার মাইন্ড। ইউনুস আমেরিকার ডিপ স্টেটের মদতে এই অভ্যুত্থানটা ঘটিয়েছে, তাতে সহায়তা দিয়েছে মাহফুজ, আসিফ নজরুল, সার্জিস, হাসনাত এবং আমেরিকার আইএসআই এবং সেনাবাহিনীর ওই অংশটা যাদের মধ্যে জামাতের খুব অনুপ্রবেশ। তাহলে ইউনুসই মাস্টার মাইন্ড। এই সুদী বৃদ্ধ কিন্তু মানবতার শত্রু, একে শাস্তি পেতে হবে। আমরা তো পুরো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করিনি। যতদিন ইউনুস থাকবে ততদিন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না। বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার তৈরি করুন, তাদের ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি হয় দেখে তারপরে ভারত সরকার তাদের সঙ্গে সম্পর্ক স্থির করবে। কিন্তু বাংলাদেশ আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবে। তাদের নতুন মিত্র পাকিস্তান 38% মুদ্রাস্ফীতি, 24 বার IMF এর কাছে বেল আউট নেওয়ার জন্য জন্মলগ্ন থেকে ঠিক সেই পথেই হাঁটছে বাংলাদেশ, ঠিক সেই পথে। আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা। তাহলে এই যদি পরিস্থিতি হয়, এইভাবে যদি বাংলাদেশে মৌলবাদীদের দাপাদাপি, নাচন কোদন বাড়তে থাকে, তাহলে তো ব্যবস্থা নিতেই হবে। যেভাবে হুমকি দিচ্ছে অকল্পনীয়। দুজন জঙ্গি, জামাতুল মুজাহিদিন আর আনসারুল্লাহ বাংলার, ধরা পড়েছে জাল পাসপোর্ট চক্র মুর্শিদাবাদের হরিহর পাড়ায়। আসামের ধুবড়ি থেকে আসামের স্পেশাল টাস্কফোর্স দুজনকে ধরেছিল, তাদেরকে জেরা করে এই মক্কেলদের সন্ধান পাওয়া গেছে। এদেরকে ধরা হয়েছে, কেরালা থেকেও ধরা হবে। অর্থাৎ লুকিয়েছিল, ভারতে নাশকতা করবে। যেভাবে গাজওয়ায়ে হিন্দ গঠন করার হুমকি দিচ্ছে বাংলাদেশের মাটি থেকে মৌলবাদীরা, তো আমাদের সতর্ক থাকতেই হবে। 2200 কিলোমিটারের উপর ভারত বাংলাদেশ পশ্চিমবঙ্গের সীমান্ত, তার মধ্যে 538 কিলোমিটার অরক্ষিত। সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাস পাল্টে যাচ্ছে। এখন কিন্তু রাজনীতি করার সময় নয়। অনেক একটা আগ্নেয়গিরির উপর আমরা বসে আছি। এখন আলগা পিরিত দেখাবেন না। 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই গাজওয়ায়ে হিন্দের ডাক যারা দিচ্ছে, তারা কিন্তু মানবতার শত্রু, তারা ভারতের শত্রু। তারা ভারতকে
খণ্ড বিখণ্ড করতে চায়, ভারতে সারিয়া চালু করতে চায়, ভারতে ক্যালিফেট চালু করতে চায়, এটা তাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্য পূরণ করতে গেলে তারা কিন্তু সন্ত্রাসবাদী হামলা চালাবে, অন্তত চালাবার চেষ্টা করবে। এরকম অনেক স্লিপার সেল ভারতে আছে, পশ্চিমবঙ্গে আছে, সীমান্তবর্তী জেলাগুলোতে আছে। অতএব সর্বতভাবে এখন দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এই দেশ, এই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখতে হবে। নান্য পন্থা আমাদের নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে এছাড়া আর কোনো উপায় নেই।